তো জানেনই যে বাংলাদেশে গণমাধ্যমের উপর সাংস্কৃতিক যে সমস্ত প্রতিষ্ঠান রয়েছে সেগুলোর উপরে কি ধরনের তাণ্ডব চলেছে, এখনো অব্যাহত রয়েছে। সেই 5ই আগস্টের পর থেকেই কিন্তু এই তাণ্ডব চলেছে। আজকে হয়তো প্রথম আলো, ডেইলি স্টার আক্রান্ত হয়েছে বলে আমরা খুব বেশি নড়ে চড়ে বসেছি, কিন্তু আপনি জানেন যে গণমাধ্যম আক্রান্ত হয়েছে সেই 5ই আগস্টের পর থেকেই। কি দেখছেন এই তাণ্ডবের নেপথ্যে শুরু থেকেই এই যে হামলাকারীরা, যাদেরকে ছাত্র জনতা ট্যাগিং করে মূল আক্রমণকারীদের ছাত্র জনতা নাম দেওয়া হয়েছে, তারা কি ছাত্র জনতা? এর নেপথ্যের কারণগুলো কি কি আপনি কি দেখছেন? আসলে একটা নেপথ্য মানে কি, এই যে প্রথম আলো এবং ডেইলি স্টারের উপর যে আক্রমণ হবে, এটা তো নেপথ্য কিছু না, এটা প্রকাশ্য। এটা আমরা ধরুন অনেক অনেক মাস ধরেই সেটা জানি। শেখ হাসিনার পতনের পরপরই অগস্ট মাসেই গত বছর এক দফা আক্রমণ চালানোর চেষ্টা হয়েছিল। তখন সেনাবাহিনী দ্রুত 2 অফিসের সামনে ডিপ্লয় করে সেটা আটকে দিয়েছে এবং তারা যারা গিয়েছিল তারা শুধু দুটা করে গরু জবাই করেই ক্ষান্ত ছিল আর কি। কিন্তু তার মানেই না যে তারা তাদের পরিকল্পনা থেকে সরে গিয়েছিল। কারণ সোশ্যাল মিডিয়াতে, সামাজিক মাধ্যমে আমরা প্রতিনিয়ত দেখছিলাম যে এই 2 পত্রিকাকে বন্ধ করার হুমকি সারাক্ষণই দেওয়া হচ্ছিল এবং এদেরকে কি করা উচিত সেটা নিয়ে সামাজিক মাধ্যমে এরা অনেক সময় আলোচনাও করত। যখন ওসমান হাদি গুলিবিদ্ধ হলেন, তখন একটা আশঙ্কা হয়েছিল যে এইটার ফলে একটা ইমোশন ক্রিয়েট করা হবে এবং এই ইমোশনের আড়ালে কিছু কিছু এজেন্ডা, যেটা হয়তো আগে বাস্তবায়ন করা যায়নি, সেই এজেন্ডাগুলো বাস্তবায়ন করা হবে। এখন এই ইমোশন ক্রিয়েশনের পেছনে সরকারও বেশ অবদান রাখলো। তারা প্রত্যেক দিন একটা করে বিবৃতি দেওয়া, তাকে জাতির মেরুদণ্ড বলা, তাকে নিয়ে সারা দেশের মসজিদ মন্দিরের প্রার্থনার ডাক দেওয়া, সবকিছু করে এক ধরনের একটা আবহ সৃষ্টি করা হলো যে ওসমান হাদির মৃত্যু দেশের জন্য একটা অপূরণীয় ক্ষতি হয়ে যাবে এবং এটার জন্য দায়ী কে। তো এখন দেখেন দায়ী কে এটা বানাতে গিয়ে তারা মানে পুলিশের তদন্তের উপর কিন্তু কেউ নির্ভর করেনি। তারা জাস্ট সামাজিক মাধ্যমে ছবিতে দেখলো হাদির পাশে একজন দাঁড়ানো এবং তাদেরকে ধরে নেওয়া হলো যে সেই ছিল মোটরসাইকেলে আরোহী এবং সে ছাত্রলীগের সাবেক নেতা, দেয়ারফর ছাত্রলীগ এটা করিয়েছে এবং এরা দুজন মোটর চালক, সাইকেল চালক এবং খুনি, তারা দুজনেই ভারতে পালিয়ে গিয়েছে। দেয়ারফর মানে জিনিসটাকে খুব দ্রুত সাজানো গেল যে এটা আওয়ামী লীগ করেছে এবং এটা ভারতের সহায়তা করেছে, কারণ তারা ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে। তো ওই পয়েন্টটা যখন তৈরি হয়ে গেল, তখন আপনি যাকেই আওয়ামী লীগের দোসর বলে ট্যাগ দিবেন বা ভারতের দালাল বলে ট্যাগ দিবেন, তাকেই আপনি আক্রমণের একটা লাইসেন্স আপনি নিজেকেই লিখে দিলেন। এবং যেদিন হাদি মৃত্যুবরণ করলো বৃহস্পতিবার সন্ধ্যায়, তখন থেকেই কিন্তু সরকারের উচিত ছিল, আর সরকার নিশ্চয়ই একটা আশঙ্কা করছিল, কারণ মোহাম্মদ ইউনূস তার জাতির উদ্দেশ্যে ভাষণে কিন্তু সবাইকে শান্ত থাকার আহ্বান জানালেন। কেন জানালেন? কারণ তিনি জানতেন, তার নিশ্চয়ই খবর ছিল যে এখানে একটা কিছু অঘটন ঘটানো হতে পারে এই ইমোশনের আড়ালে। তো উনি কিন্তু কোনো প্রস্তুতি নেননি। উনি কিন্তু তার সেনাবাহিনী বলুন, পুলিশ বাহিনী বলুন, কোনো বাহিনীকেই কোনো নাজুক জায়গায় কিন্তু তারা অবস্থান নেয়নি এবং যার ফলে হলো কি, তারা যথারীতি যেটা তারা সবসময় হুমকি দিত সেই কাজটা করে বসলো এবং তাদেরকে থামানোর জন্য কেউ ছিল না। এবং শুধুমাত্র যখন ডেইলি স্টারের ছাদে 25 থেকে 30 জন সাংবাদিক আটকে পড়ে যখন তারা সোশ্যাল মিডিয়াতে টেক্সট করা শুরু করলো যে তারা নিঃশ্বাস নিতে পারছে না, তারা মারা যেতে পারে এরকম আশঙ্কা করছে, সেই তখনই মনে হয় সবার টনক নড়ল যে জিনিসটা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, নাগালের বাইরে চলে যাচ্ছে। কারণ ওখানে যদি একজন সাংবাদিক মারা যেত, এটা কিন্তু পুরো সিনারিওটাকে পাল্টে দিত। সো তখনই সেনাবাহিনী এসে জনতাকে, ছাত্র জনতাকে শান্ত করে এদেরকে নিয়ে আসলো। কিন্তু সেখানেও দেখা গেছে যে সেনাবাহিনী কিন্তু এখানে অ্যাকশন বলতে ছিল তাদেরকে উদ্ধার করে নিয়ে আসা, যে সাংবাদিকরা ট্র্যাপড হয়েছিল তাদেরকে উদ্ধার করে নিয়ে আসা। কিন্তু যারা এই আক্রমণটা করলো, যারা ক্রিমিনাল, তাদের বিরুদ্ধে কিন্তু কোনো অ্যাকশন তারা নেয়নি। যদিও তাদের ম্যাজিস্ট্রেট তাদের অ্যারেস্ট করার দরকার, মানে পাওয়ার তাদের আছে। তো আমি হয়তো মানে বলা যেতে পারে যে সরকার হয়তো মনে করেছে যে এই সময় হাদিকে নিয়ে এত আবেগ
দেখানো হচ্ছে, এত ক্ষোভ প্রকাশ করা হচ্ছে, এখানে সেনাবাহিনী আর এরা যদি মুখোমুখি হয়ে যায় তাহলে পরিস্থিতি হয়তো আরো জটিল হয়ে যাবে, আরো খারাপ হয়ে যেতে পারে। এখানে যদি গোলাগুলির ঘটনা ঘটে যায়, যদি মানুষ মারা যায়, তাহলে তো আরো খারাপ হয়ে যাবে। হয়তো সেই কারণেই তারা সেনাবাহিনীকে নির্দেশ দেয়নি কোনো অ্যাকশনে যাওয়ার জন্য, এবং যার ফলে প্রথম আলো এবং ডেইলি স্টারকে বিসর্জন দেওয়া হলো আর কি, সেই সেই বেদিতে আর কি বলতে পারি, যে তাদের সেই স্থিতিশীলতা বজায় রাখার প্রচেষ্টায় ডেইলি স্টার আর প্রথম আলোকে বলি হতে হলো। স্থিতিশীলতা বজায় রাখার জন্য নাকি অস্থিতিশীল করার জন্য? বলছি এই কারণে, দেখুন যখন তারা ভাঙতে গেল, প্রথম আলোতে গেল, প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা তারা প্রথম আলোতে তাণ্ডব চালিয়ে তারপরে তারা গেল ডেইলি স্টারে। প্রায় 2টা ঘন্টা সমানে তারা তাণ্ডব চালালো। একটি পুলিশও কোথাও আপনি দেখবেন না। 3 ঘন্টা পরে সেখানে সেনাবাহিনী এলো, তারও পরে এলো ফায়ার সার্ভিস। ওয়ারাস ফায়ার সার্ভিস প্রথম আলো ডেইলি স্টার থেকে মাত্র 5 মিনিটের দূরে। এগুলি কি, আপনি কি এগুলি স্থিতিশীলতা বজায় রাখার জন্য? না, এখানে আমি জানলাম যে, আমি যেটা দেখলাম যে ফায়ার ব্রিগেড আগেই আসার চেষ্টা করেছিল, কিন্তু ওখানে ওই বিক্ষোভকারীরা তাদেরকে যেতে দেয়নি। তো সেখানে আর কি সেনাবাহিনীর উচিত ছিল ওখানে গিয়ে যাতে ফায়ার ব্রিগেড দ্রুত ওখানে পৌঁছায় এবং আগুন নেভানোর কাজ করতে পারে এবং যারা আটকে পড়ে আছে তাদেরকে উদ্ধার করতে পারে। সেই কাজটা পরে সেনাবাহিনী এসেছে 2 ঘন্টা পরে। সো ওইটা আমি বলছি যে এখানে আমার মনে হলো যেন যে আগেও যেটা হয়েছে সে একই কাণ্ড, কিন্তু যে যখনই এই গোষ্ঠী কিছু একটা ভাঙচুর, কিছু একটা কাজ করতে চেয়েছে, সরকার এদেরকে করতে দিয়েছে। অলমোস্ট যাচ্ছে, ঠিক আছে বাবারা তোমরা এটা করো, তোমরা এটা চাচ্ছ তোমরা এটা করো। যেমন 32 নম্বর ভাঙার বিষয়টা, এখানে 2 দফায় 32 নম্বরে ভাঙা হয়েছে, বুলডোজার নিয়ে আসা হয়েছে, এক্সকাভেটর নিয়ে আসা হয়েছে ঢাকা সিটি কর্পোরেশন থেকে। তো এটা তো অলমোস্ট রাষ্ট্রীয় অনুমোদিত ভাঙচুর 32 নম্বর। তো একই কাণ্ড ঘটেছে এখানে, যদিও এখানে এক্সকাভেটর নিয়ে আসা হয়নি কোথা থেকে, কিন্তু তারাই আগুন ধরিয়ে দিয়েছে বিল্ডিং এ, কিন্তু সরকার এটাকে অ্যালাউ করেছে এটা যাতে হয়। সো এটা সরকার কেন অ্যালাউ করছে? এটার একটা কারণ হতে পারে যে এই যে গোষ্ঠীগুলা যারা আর কি নিজেদেরকে এখন জুলাই বিপ্লবী বলে মানে বর্ণনা করেন এবং ইনকিলাব জিন্দাবাদ স্লোগান দিয়ে মিছিল করেন, এই গোষ্ঠীকে সরকার তাদের নিজের ক্ষমতার একটা উৎস বলে গণ্য করে, যে এদের কারণেই আজকে এই অন্তর্বর্তী সরকার ক্ষমতায়। কাজে এদের সাথে সরকার যেন কোনোভাবে মুখোমুখি না যায়, সেই একটা নীতি হয়তো সরকার মানে অনুসরণ করে, এবং এটা গত 1.5 বছর ধরেই হয়ে আসে। কোনো ক্ষেত্রেই যখন এরা কোনো মব সৃষ্টি করে কোনো কাজ করেছে, সেখানে কোনো ক্ষেত্রেই দেখা যায়নি যে পুলিশ সেখানে গিয়ে হস্তক্ষেপ করেছে। কিন্তু যখনই কোনো বিক্ষোভ যেটা আর কি সরকারকে টার্গেট করে করা হয়েছে বা সরকারের কাছ থেকে কিছু দাবি আদায়ের জন্য করা হয়েছে, যেরকম আনসাররা করছিল, তাদের উপর চড়াও হলো, ছাত্ররাও চড়াও হলো, সেনাবাহিনীও চড়াও হলো। তারপরে সম্প্রতি শিক্ষকরা আন্দোলন করছিল, তাদেরকে পুলিশ জলকামান দিয়ে টিয়ার গ্যাস দিয়ে হটিয়ে দিল রাস্তা থেকে। তো কাজেই এমন না যে পুলিশ অ্যাকশনে যেতে পারে না, যে পুলিশের মনোবল এতই ভঙ্গুর যে তারা কোনো অ্যাকশনে যেতে পারে না। তারা যেতে পারে যদি সরকার সেটা চায়। তো এইসব ক্ষেত্রে আমরা দেখছি সরকার সেটা চায় না। এই গোষ্ঠীগুলো যারা আর কি জুলাই বিদ্রোহের সাথে, জুলাই আন্দোলনের সাথে জড়িত ছিল এবং তার যারা এখনো রাজপথে সেইভাবেই সক্রিয় আছে, তারা যখনই কোনো কাজ করতে চাচ্ছে, সেটা বেআইনি হোক, সেটা সহিংস হোক, যাই হোক, সরকার সেটাকে থামাবে না বা ঘটনা ঘটে যাওয়ার পর তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসবে না। এটাই সরকারের নীতি, এবং সেই নীতির পরিণতি হিসেবেই আমরা কালকে রাতে দেখলাম ডেইলি স্টার এবং প্রথম আলোর অফিসে অগ্নিসংযোগ। তো আমরা তো এটাও দেখলাম যে প্রথম আলো, আপনি জানেন যে মাহফুজ আনাব এবং মতিউর রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের কত ঘনিষ্ঠ সম্পর্ক। তারা টেলিফোনে কথা বলেছেন, টেলিফোনে আশ্বস্ত দিয়েছেন, কিন্তু প্রথম আলো এখন পর্যন্ত একটি মামলা করেনি, ডেইলি স্টারও করেনি। তা আইনি ব্যবস্থাটা কে নেবে, কিভাবে নেবে? কিন্তু ডেইলি স্টারের একটা বিবৃতি ছিল যেখানে তারা দাবি করছে যে এই ঘটনায় যারা জড়িত তাদেরকে যেন দ্রুত শনাক্ত করে মানে বিচারের আওতায় নিয়ে আসা হয়, সেই আহ্বান তারা জানিয়েছে। তারা মামলা করেনি, কিন্তু তারা এক্সপেক্ট করছে যে মামলাটা রাষ্ট্রপক্ষ থেকে করতে হবে। হ্যাঁ, কারণ এটা একটা সহিংস ঘটনা, এটা তো কোনো ব্যক্তিগত আক্রমণ না, এটা তো কোনো পারিবারিক বিরোধ না, এটা কোনো পাড়ায় তো মারামারি না।
যে একজনের ছেলেকে আরেকজন এসে থাপ্পড় দিল এবং ওই ছেলের বাপ গিয়ে থানায় মামলা করবে। এটা তো একেবারে অগ্নিসংযোগের ঘটনা, এটা লুটপাটের ঘটনা। সো এখানে ডেইলি স্টার এক্সপেক্ট করতেই পারে যে পুলিশ স্বপ্নদিত হয়ে, এবং অসংখ্য ভিডিও আছে যে কারা এই ঘটনা ঘটেছে তাদেরকে শনাক্ত করা কোনো ব্যাপারই হবে না, অসংখ্য ভিডিও আছে। কাজেই ডেইলি স্টার এক্সপেক্ট করছে যে এইভাবেই তাদেরকে শনাক্ত করা হবে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমি ওই জায়গাটাতেই প্রশ্ন করতে চাই যে তারা কিভাবে এখনো এই সরকারের কাছে আশা করে, যেখানে আপনি বোঝেন, আমি বুঝি, বেশিরভাগ মানুষই বোঝে এই সরকার এই এই সন্ত্রাসী কর্মকাণ্ডগুলোকে স্পন্সর করছে, পৃষ্ঠপোষকতা করছে, তারা তাদের দমন করবে না। সেখানে ডেইলি স্টার কেমন করে আশা করে যে সরকার কিছু করবে? 1 নাম্বার। 2 নাম্বার, দেখুন সেই প্রথম থেকে ধরেন গণভবনে কারা হামলা চালিয়েছে, এটা রাষ্ট্রীয় সম্পদ, সেখানে কারা হামলা চালিয়েছিল ধরে ধরে, কারণ সবার ছবি দৃশ্যমান ছিল, সবার ভিডিও ফুটেজ আছে। একজনকে কি ধরেছে? কারা 32 নম্বরে ভাঙচুর করতে গেল, একজনকেও কি ধরেছে? কারা বাড়ি বাড়ি গিয়ে মবের তাণ্ডব সৃষ্টি করলো, একজনকেও কি ধরেছে? একটি ঘটনায়ও ইভেন এই ডেইলি স্টার প্রথম আলোর সামনে যারা জিয়াফত করেছিল তাদেরকে কি ধরেছে? তাদেরও তো ভিডিও ফুটেজ আছে। তারপরে ডেইলি স্টার প্রথম আলো কেমন করে আশা করে যে এই সরকার আইনি ব্যবস্থা নেবে? তাদের ভরসার জায়গাটা কোথায়? এখন মজার ব্যাপার হচ্ছে যে আমরা মানে মাহফুজ আনাম এবং মতিউর রহমানের সাথে প্রফেসর ইউনূসের যে টেলিফোন কনভারসেশন, সেটা যা বর্ণনা, সেটা আমরা পত্রপত্রিকায় দেখলাম, কিন্তু সেখানে তিনি কি বলেছেন সেটাই আমরা দেখলাম, কিন্তু তার উত্তরে মাহফুজ আনাম বা মতিউর রহমান কি বলেছেন সেটা আমরা দেখিনি। এখন তিনি বলছেন যে সরকার তাদের পাশে দাঁড়াবে, তো সেটা স্বাভাবিক উত্তরই হবে যে দাঁড়ানোর যদি দাঁড়াবেনই, দাঁড়ানোর দরকার ছিল কালকে রাতে, আজকে সকালে না। আজকে সকালে কি আছে, কার পাশে আপনি দাঁড়াবেন? সো আমি আশা করছি যে মাহফুজ আনাম হয়তো সেরকম একটা জবাবই দিয়েছেন, কারণ তিনি যেহেতু তার পত্রিকা যেহেতু মানে ক্ষমতাকে প্রশ্ন করে বলে দাবি করে, তাহলে এখানেই তো, এবং ক্ষমতাকে দায়ী করে, এখানে তো ক্ষমতাই দায়ী, প্রফেসর ইউনূসের সরকারই দায়ী এই ঘটনার জন্য, কারণ তারা এই ঘটনা হতে দিয়েছে, তারা প্রশ্রয়ের কারণেই এই ঘটনাটা ঘটেছে, কাজেই তারা দায়ী। এখন আমি জানি না মাহফুজ আনাম কি বলেছেন, কিন্তু হয়তো আশা করা যেতে পারে তিনি সেটাই বলেছেন যে এই ঘটনার জন্য তো সরকারই দায়ী, যদিও মাহফুজ আনামের সাথে প্রফেসর ইউনূসের ব্যক্তিগত পর্যায়ে সম্পর্ক খুবই গভীর, অনেক পুরনো সম্পর্ক, এটা আজকের না। কাজেই জানি এখন আর প্রধান উপদেষ্টা তাদের টেলিফোনও রিসিভ করেন না, একদম অথেন্টিক জায়গা থেকে আমি জানি। আচ্ছা, সো এখন আপনি এটা বলতে পারেন যে ডেইলি স্টার বা প্রথম আলো কি করে এক্সপেক্ট করবে যে এই সরকার তাদের পাশে এসে দাঁড়াবে বা তাকে তাদের নিরাপত্তা দিবে, যখন নিরাপত্তা দেওয়ার প্রয়োজন যেদিন ছিল সেদিনই তারা ছিল না। এবং প্রফেসর ইউনূসের যে প্রেস সচিব শফিকুল আলম, তিনি একটা ফেসবুক পোস্ট দিয়েছেন, সেখানে তিনি বলেছেন যে তিনি কত লজ্জিত এবং তিনি চাচ্ছেন যে মাটিতে একটা গর্ত খুঁড়ে তিনি যদি লুকিয়ে যেতে পারেন। তো আমার মনে হচ্ছে গতকাল রাতে অথবা বৃহস্পতিবার রাতে পুরো সরকারই একটা গর্তের মধ্যে লুকিয়েছিল। এবং কেন লুকিয়েছিল? তারা কি এই যে মব সেগুলোকে ভয় পায়? না, কারণ এই মবগুলো তো যমুনার মুখে যাচ্ছিল না, তারা তো ইউনূস সরকারকে টেনে নামানোর জন্য আন্দোলন করছিল না, তারা একটা বড় মাপের পাবলিক অফেন্স করতে যাচ্ছিল, যেটার জন্য পুলিশের অ্যাকশন নেওয়া একদম জরুরি ছিল, কিন্তু সরকার গর্তে চলে গিয়েছিল। কাজেই সরকার তো তার দায় এড়াতে পারে না এখানে। সো আপনার প্রশ্নটা মানে অনেকের মাথায় থাকবে যে যখন সরকারই তার দায় মানে দায়ী এই ঘটনার জন্য, তখন সরকার কি করে জাস্টিস দিবে ডেইলি স্টারকে? আর প্রথম আলো আর ডেইলি স্টারই বা কি আশা করছে? তারা কি আসলেই আশা করছে যে এই লোকগুলাকে ধরা হবে, তাদের বিচার হবে, তাদেরকে সাজা দেওয়া হবে? এই পর্যন্ত গত 1.5 বছরে হয়নি কোনো ঘটনাতেই, এরকম কোনো ঘটনাতেই কাউকে বিচারের সম্মুখে আনা হয়নি। আমি গণভবনের কথা বাদ দিলাম, 5ই আগস্ট ছিল একটা সরকার উৎখাতের দিন, তখন অনেক কিছু ঘটে যেতে পারে, ঘটেওছে, ওটা বাদ দিলাম, কিন্তু পরে যেসব ঘটনা ঘটেছে সেখানে তো মানে বিশেষ করে সরকার ক্ষমতায় আসার পর অগস্ট মাসের 8 তারিখের পর থেকে আর কোনো অজুহাত নেই। দেশে সরকার আছে, আর কোনো অজুহাত নেই। সেনাবাহিনী রাস্তায় আছে, সেনাবাহিনীর প্রধান বলে দিয়েছে সবাইকে টেলিভিশন ভাষণে যে আপনাদের নিরাপত্তার, যান মালের নিরাপত্তার দায়িত্ব এখন থেকে আমার। তো উনি কোথায় ছিলেন?
তারা কোথায়? এখন ব্যাপার হচ্ছে যে সেনাবাহিনী তো এখন সিভিলিয়ান সরকারের অধীনেই কাজ করে, তা সেটাই করার কথা। সেনাবাহিনী যদি সিভিলিয়ান সরকারের আদেশের বাইরে গিয়ে কাজ করে সেটা তো হয়ে যায় বিদ্রোহ। সো আপনি নিশ্চয়ই চাইবেন না যে বাংলাদেশে আবার সেনা বিদ্রোহ হোক, কেউ চাইবে না সেটা। সবাই চাইবে যে একটা নিয়মতান্ত্রিক উপায় যাতে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা শান্তিপূর্ণভাবে হস্তান্তর হোক। এখানে সেনাবাহিনী সহায়ক শক্তি হিসেবে কাজ করবে, নিয়ন্ত্রক শক্তি হিসেবে না। কাজেই এখন এটাই যদি হয়ে থাকে যে সেনাবাহিনীকে নির্দেশ দেওয়া হয়নি বা নির্দেশ দেওয়া হয়েছে যে এদেরকে কনফ্রন্ট করা যাবে না, এরা যা করছে করুক, কিন্তু যখন এই ডেইলি স্টারের সাংবাদিকদের টেক্সট মেসেজ বা ফেসবুক পোস্টিং যখন সবাই দেখলো, তখন হয়তো সেনাবাহিনী জনক নড়ল যে এদেরকে উদ্ধার করতে হবে, নাহলে কেউ যদি মারা যায় তাহলে পরিস্থিতি একেবারে বিয়ন্ড কন্ট্রোল চলে যাবে। এবং আপনি দেখছেন আজকে 10টি বোধহয় ইউরোপীয় দেশ যৌথ বিবৃতি দিয়ে এই আক্রমণের নিন্দা করেছে। তো আপনি চিন্তা করে দেখেন, যেটা যদি কোনো সাংবাদিক মারা যেত সেখানে, তাহলে এটা এই নিন্দাটা কি ধরনের হতো, বা মানে বিশ্বে বাংলাদেশের অবস্থা এবং বিশেষ করে প্রফেসর ইউনূসের মূর্তি কোথায় গিয়ে দাঁড়াতো। কাজেই তারা শেষমেশ একটা অ্যাকশন নিয়েছে, কিন্তু এটা কোনোভাবেই যথেষ্ট হবে না। কারণ এই অ্যাকশনের ফলে যেটা হবে, যারা এই ধরনের কাজ ভবিষ্যতে করতে চায় তারাও জানে যে এত বড় কাজ হয়ে গেছে, পুলিশ আর্মি কিছুই করেনি। সো এটাই হচ্ছে নিয়ম, এইভাবেই চলবে। সাবির ভাই দেখুন, এই যে মানে হাদি, ওসমান হাদি, তিনি আপনি জানেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র। এই ইনকিলাব মঞ্চের প্রতিষ্ঠা থেকে শুরু করে তাদের নীতি নির্ধারণ, তাদের কর্মকাণ্ড আপনি দেখবেন পরিচালনা করে ওই ফ্রান্স থেকে, ওই নিউ ইয়র্ক থেকে। তারা যেরকম ডিরেকশন দেয় সেই ডিরেকশন মতোই কাজ হয়, এবং তাদেরকে বলা হয় মবের নেতা, রাইট? সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে তারা এই একদম স্ট্রেট, আপনি প্রথমেই বলেছেন যে তো প্রকাশ্য, এটা তো গোপন কিছু নয়, তারাই বিভিন্ন সময় হুমকি ধামকি দিয়ে এসেছিল। তো এই হাদি কেমন করে এরকম জাতীয় বীর হয়ে যায় আমাকে একটু বলুন তো। আপনার মনে আছে নিশ্চয়, মাত্র 4 মাস আগে রাজশাহী থেকে একটি অস্ত্রের কারখানা জঙ্গি সন্দেহে এই ইউনূস সরকারি তাদেরই পুলিশ বাহিনী তাদেরকে আটক করে, রাইট? অস্ত্র অভিযানের সময় আমি জানি না, অনিন্দ নামে একজনকে আটক করেছিল একটা কোচিং সেন্টার থেকে। এবং সেই অনিন্দ প্রকাশ্য মানে যখন তাকে অ্যারেস্ট করে নিয়ে যায়, তখন সে বলছে আপনারা পিনাকি ভট্টাচার্যের কথা শুনবেন, আপনারা হাদির কথা শুনবেন। সেই হাদিকে কেমন করে এই ডেইলি স্টার, প্রথম আলো, এই বাংলাদেশের পত্রিকা, ডক্টর ইউনূস, এই ফ্যানাটিক গোষ্ঠী সবাই মিলে হিরো বানায় আজকে তাকে জাতীয় কবি কাজী নজরুলের পাশে দাফনের কথা ভাবে। বিষয়টা হচ্ছে যে এই গত বছরের যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের পরেই আমরা দেখেছি যে অনেক ইয়াং নেতার আবির্ভাব হয়েছে, ছাত্র নেতা। এবং সেই যে ছাত্র একটু সরি, মাঝখানে আমি একটু ইন্টারাপ্ট করি আপনাকে। এই যে ওসমান হাদি, জুলাইয়ে তো তার কোথাও কোনো চিহ্নও দেখলাম না। আমি অনেক খোঁজার চেষ্টা করেছি জুলাই মাসে, জুলাইয়ের আন্দোলনের আগে এবং পরে তার কোথাও কোনো চিহ্ন, কোথাও কোনো অস্তিত্ব আপনি দেখতে পাবেন না। হঠাৎ করে সে আবির্ভূত হয়েছে ইনকিলাব মঞ্চ নিয়ে। সে আবার জুলাই যোদ্ধা কিভাবে করে হয়? জুলাই আন্দোলনে সে ছিল, কিন্তু ব্যাপারটা হচ্ছিল কি, জুলাই আন্দোলনে যেসব নেতাদের আমরা চিনতাম তখন গত বছর জুলাই, এটা ছিল একটু এলিটিস্ট। এটা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক। হ্যাঁ, এই দুটো বিশ্ববিদ্যালয়ের বাইরে কিন্তু খুব কম নেতা। আপনি দেখেন নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, হাসনাত, সার্জিস, এদের তারপরে আরো দু একজনের নাম তখন মহিউদ্দিন রনি নাম শোনা যাচ্ছিল, হাদির নাম শোনা জানি। এটা হতে পারে যে সেই এলিটিস্ট গ্রুপের সদস্য ছিল না, সে মাদ্রাসা থেকে এসছে, অন্য মানে সে এই গ্রুপের ছিল। বললেন তারা সবাই তো মাদ্রাসা থেকেই আসা। হ্যাঁ, না, কিন্তু এরা ঢাকা ইউনিভার্সিটি, এরা বড় ইউনিভার্সিটির ছাত্র ছিল, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। হাদি কোন ইউনিভার্সিটির আমি জানি না, কিন্তু ঢাকা ইউনিভার্সিটি। ঢাকা কি আমি জানি। হ্যাঁ, আমি যতটুকু জানি হচ্ছে যে 32 নম্বর বাংলার সময় থেকে, এখানে আমার দর্শকরা তাই বলছেন। মূল কথা হচ্ছে যে 32 নম্বর ভাঙার আগেই কিন্তু শাহবাগে এই ইনকিলাব মঞ্চ কার্যক্রম শুরু করে।
ওটা 32 নম্বর ভাঙার আগে থেকেই, এবং এই ইনকিলাব মঞ্চ থেকে। এবং তার একটা জনপ্রিয়তা শুরু হয় কারণ সে ভালো একটা জ্বালাময়ী বক্তা আর কি। কারণ অনেক সময় হয় না যে একজন নেতা তার বক্তৃতার মাধ্যমে একটা ইম্প্যাক্ট ফেলে, এবং তারপরে তো আমরা দেখলাম যে বিভিন্ন টেলিভিশনে বিভিন্ন টক শোতে তার অংশগ্রহণ, এবং সে খুব সাবলীল কথা বলে এবং খুব জ্বালাময়ী কথা বলে, এবং তার মধ্যে একটা আপোষহীনতা দেখা যায়। সে তার শত্রু সে টার্গেট করে রেখেছে, ইন্ডিয়া হচ্ছে তার শত্রু, আওয়ামী লীগ হচ্ছে তার শত্রু, কাজে এদের বিরুদ্ধে দ্ব্যর্থহীন ভাবে এবং কোনো রাগঢাক ছাড়াই সে কথা বলতো। কাজে একটা যুব সমাজের একটা অংশের মধ্যে সে অনেক জনপ্রিয়তা অর্জন করে ফেলেছিল, যে কারণেই সে ঢাকায় নির্বাচন করার জন্য আগ্রহী হয়ে পড়ে। কারণ এই জনপ্রিয়তা যদি সে অর্জন না করতো তাহলে তো পারতো না সেটা করতে। কিন্তু এট দ্য সেম টাইম আপনাকে তো এটিও দেখতে হবে যে নেতা হতে হলে কতগুলি বিষয় পরিহার করতে হয়। সে যে সমস্ত অশ্লীল শব্দ দিয়ে স্লোগান দিয়েছে, যে সমস্ত ভয়ঙ্কর বাক্য ব্যবহার করেছে তার বক্তৃতায়, এগুলো তো দিয়ে তো নেতা হয় না কেউ। তো এখন সে নেতা হয়েছে, এখন আপনি আপনার পছন্দ না হলেও কি, আর আমার পছন্দ হলেও কি, না হলেও কি, মূল কথা হচ্ছে যে একটা জনগোষ্ঠী, বিশেষ করে যুব জনগোষ্ঠীর মাঝে সে একটা নেতা হয়েছে। এই কারণে আপনি ভাষার কথা বলছেন যে ইসলামিক ফ্যানাটিক গোষ্ঠীর তিনি নেতা হয়েছেন, না, সেটাও একটা জনগোষ্ঠীর অংশ বাংলাদেশে। ছাত্র জনতার মতো একদম তাকে ঢেলে দিলেন না। হ্যাঁ, আরেকটা কথা হচ্ছে, আপনি ভাষার কথা বলছেন, বাংলাদেশে এখন এই ভাষায় কথা বলা হয়, যে ভাষায় সে কথা বলছে সেই ভাষায় কথা বলা হয়, এবং তার তার যে অডিয়েন্স, সেই অডিয়েন্স ওই ভাষায় কথা শুনতে চায়। আপনি দেখেন পিনাকি ভট্টাচার্য যদি 10 বছর আগের ভিডিও দেখেন, সে কি আজকে যে ভাষায় কথা বলে তার ভিডিওতে সেই ভাষায় কথা বলতো? এটা তার ন্যাচারাল ভাষা না, কিন্তু এই ভাষা সে ডেভেলপ করেছে যাতে যেই অডিয়েন্সকে সে রিচ করতে চায়, যে লক্ষ লক্ষ লোকজন তার ভিডিও কনজিউম করে, তাদের জন্য সে তার সেই ভাষা ব্যবহার করে। এখন আমি যেই ভাষায় কথা বলছি সেই ভাষায় কথা বললে ওই জনগোষ্ঠী আমার বক্তৃতা বা আমার কথা শুনবে না। হ্যাঁ, তো আমাকেও ওই ভাষা পরিবর্তন করতে হবে। এখন হাদির ব্যাপারে যেমন তাকে নুরুল কবিরকে সুশীল বলে আঘাত করা হয়েছে। হ্যাঁ, নুরুল কবিরকে কেন আঘাত করা হয়েছে? আমার একটা ধারণা, এটা অবশ্যই কেউ আমাকে বলেনি, আমার একটা ধারণা, নুরুল কবির সবসময়, সেটা বিএনপি ক্ষমতায় থাকুক, আওয়ামী লীগ ক্ষমতায় থাকুক, কেয়ারটেকার সরকার ক্ষমতায় থাকুক, সে কিন্তু সরকারে যদি কোনো উল্টাপাল্টা কাজ করে সেটার বিরুদ্ধে কিন্তু সে সোচ্চার হয়, এটা তার ইতিহাস। এবং এই ইউনূস সরকারেও সে কিন্তু মানে নুরুল কবির আওয়ামী লীগের চরম বিরোধী, কিন্তু তারপর ইউনূস সরকার ক্ষমতা আসার কয়েক মাসের পরে সেও দেখলো যে এই সরকারের মধ্যে গন্ডগোল আছে, এবং বিশেষ করে জামায়াতে ইসলামী যেই ক্ষমতা প্রদর্শন করছে সেটাও সে খেয়াল করলো, এবং সে তার বিভিন্ন টক শোতে কিন্তু সে জামায়াতে ইসলামের বিরুদ্ধে খুবই সোচ্চার, এবং এই সরকারের কর্মকাণ্ড নিয়েও সে অনেক 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 প্রতিবাদমূলক কথাবার্তা বলেছে। সো এই সরকারের বিরুদ্ধে কথা বলার জন্য তাকে হেনস্থা করা হয়েছে বলে আমি মনে করি না। আমি মনে করি যে জামায়াতের বিরুদ্ধে কথা বলার জন্য এই জনগোষ্ঠী যারা ডেইলি স্টার আক্রমণ করতে গিয়েছিল বা প্রথম আলো আক্রমণ করতে গিয়েছিল, তাদের একাংশ তাকে ওই সুশীল, মানে ইসলাম বিরোধী সুশীল হিসেবে চিহ্নিত করেছে। কারণ তারা হচ্ছে ইয়াং পিপল, তারা ইতিহাস জানে না, ইতিহাস পড়ারও কোনো, মানে এমনকি 2 বছর আগের ইতিহাস হয়তো তারা জানে না। সেজন্য তারা নুরুল কবিরকে ওই মানে সুশীল ভেবে বা সুশীল আখ্যা দিয়ে আক্রমণ করেছে। এটা হচ্ছে তার ওই জামাত বিরোধী অবস্থানের কারণে, এটা আমার ব্যক্তিগত ধারণা। আমি দেখেছি যখন ডেইলি স্টার আক্রমণ করে তখন তারা নারায়ণ তাকবীর বলে আগুন দিয়েছে, গ্লাস গুলো ভেঙেছে। আচ্ছা সাবির ভাই, আমার একটা কথা খুব জানতে ইচ্ছে করে, আপনাকে আমি প্রশ্নটি করি, যেহেতু আপনি ছোটবেলায় জাসদ করেছেন। মানে ধরেন আজকে যদি বাংলাদেশের রাজনীতিকে 2 ভাগে ভাগ করি আমি, সেখানে হচ্ছে একদিকে আওয়ামী লীগ আর একদিকে এন্টি আওয়ামী লীগ। সেই এন্টি আওয়ামী লীগ ফোরামের মধ্যে অনেক রকম মতভেদের মানে মতের মানুষের একটা একটা প্ল্যাটফর্ম ধরেন। তো আমার প্রশ্নটি হচ্ছে যে এন্টি আওয়ামী লীগ এইটা কি কখনো কোনো ফিলোসফি হতে পারে? হোয়াট ইজ ইউর গোল? আওয়ামী লীগকে নিধন করা তো কোনো গোল হইতে পারে না। একটা রাজনৈতিক দর্শন, একটা ফিলোসফি থাকতে হবে, রাইট? সেটা কি এদের কি আছে কারো? না, এখানে অ্যান্টি আওয়ামী লীগ যেই ক্যাম্প, শিবির যদি বলেন, অ্যান্টি আওয়ামী লীগ শিবিরে যারা আছে তাদের তো নিজেদের মধ্যে মানে তাদের নিজস্ব আদর্শ আছে,
নিজস্ব কর্মপন্থা তাদের মাথায় আছে, কিন্তু ওই আদর্শ আর কর্মপন্থাতে একে অপরের সাথে মিল নাই। কিন্তু তারাও একই শিবিরে আছে, কারণ তারা আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করেছে। আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করেছে, এখন তারা একটা ভয়ে বসবাস করছে যে আওয়ামী লীগ আবার ফিরে আসতে পারে। তো আওয়ামী লীগ যাতে ফিরে না আসে সেই ভয়ে তারা কাজ করছে। কিন্তু দেখেন, এই যে এখন যে পলিটিক্যাল অস্থিরতা চলছে, সেটার কারণ কিন্তু এটাই যে আওয়ামী লীগকে বাইরে রেখে যারা এখন দেশটাকে চালাতে চায় নির্বাচনের মাধ্যমে, তাদের মধ্যে কিন্তু ঐক্য সেভাবে নেই। কারণ আওয়ামী লীগ থাকলে তারা ঐক্যবদ্ধ, আওয়ামী লীগ না থাকলে তারা ঐক্যবদ্ধ না। কারণ তাদের ঐক্যবদ্ধ রাখার মানে ওই আঠাটা হচ্ছে আওয়ামী লীগ। এখন আপনি আওয়ামী লীগকে সরিয়ে ফেলেছেন, তাহলে তাদের উচিত হবে আওয়ামী লীগকে আবার ফিরে নিয়ে আসা, যাতে তারা আবার ঐক্যবদ্ধ হতে পারে। কিন্তু এই কারণে এদের মধ্যে অস্থিরতা, এবং এরা একে অপরকে অবিশ্বাস করে। কেউ বলে যে সে নির্বাচন চায় না, কেউ বলে সে বেশি তাড়াতাড়ি নির্বাচন চায়, ক্ষমতা লোভী, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। সো এই ঐক্যটা আসলে হচ্ছে একটা ঠুনকো ঐক্য, যে ঐক্যটা একদমই দুর্বল হয়ে গেছে, যেহেতু যখনই আওয়ামী লীগ সিন থেকে চলে গেছে, আওয়ামী লীগ ক্ষমতা থেকে যখনই চলে গেছে। এখন ওই আওয়ামী লীগের যে জুজুর ভয়টা দেখায় মাঝে মধ্যে মোহাম্মদ ইউনূস, কিছু হলেই সে সব দলকে নিয়ে একটা সভা করে, তারপরে একটা সবাই সিঁড়ির উপর দাঁড়িয়ে একটা ছবি দেয় যে আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। তো এই আওয়ামী লীগের জুজুর ভয়টা দেখিয়েই এই ঐক্যটা মেনটেন করছে এখনো। এখন এই জুজুর ভয়টা যখন আর থাকবে না, কেন থাকবে না? সবাই মনে করে যে আওয়ামী লীগকে ঢুকতে দিলেই সে আবার ক্ষমতা নিয়ে নেবে, তো সেটা হবে না। এই অন্তত এইটুকু আত্মবিশ্বাস তাদের থাকা দরকার যে আওয়ামী লীগ সিনে ফিরলেই ক্ষমতা নিয়ে নিচ্ছে না। কারণ মানে আওয়ামী লীগকে যারা সমর্থন করতো 2008 সালে, তাদের অনেকেই আর আওয়ামী লীগকে সমর্থন করে না। আর 2008 সালের পর যারা ভোটার হয়েছে, তাদের অনেকেই আওয়ামী লীগকে সমর্থন করে না। সো আওয়ামী লীগের সেই 40% ভোটার নেই, এইটুকু আত্মবিশ্বাস তাদের নেই আমার কাছে মনে হয়। সেই জন্য তারা এখনো ওই মানে একটা আওয়ামী লীগ বিরোধী ঐক্য বজায় রাখতে চায়, কিন্তু সেটা আসলে খুবই ঠুনকো এবং অবাস্তব ঐক্য। তো আপনার কি মনে হয় তারা এটা দিয়ে আওয়ামী লীগকে বন্ধ করে রাখতে পারবে? এটা তারা মনে করছিল পারবে। তারা তো ধারণা করছিল যে আওয়ামী লীগ চ্যাপ্টারটা বন্ধ হয়ে গেছে, যে শেখ হাসিনা আর ফিরতে পারবে না। তারা মনে করছিল শেখ হাসিনাকে একটা বিচার করলেই, তাকে মৃত্যুদণ্ড দিলেই সে তার ক্যারিয়ার শেষ, আর কিছু হবে না। কিন্তু তারা এখন বুঝতে পারছে যে বিষয়টা অত সহজ না। আওয়ামী লীগের যেহেতু একটা ভিত্তি আছে, আওয়ামী লীগ প্রকাশ্যে রাজনীতি না করলেও, তাদের সমর্থকরা প্রকাশ্যে নিজেদের আওয়ামী লীগ সমর্থক হিসেবে পরিচয় না দিলেও, সেই ভ্যাকুয়ামটিকে কেউ ফিল আপ করতে পেরেছে? ধরেন 5ই আগস্ট বা জুলাইয়ের আন্দোলনে যদি ধরেন, এই আন্দোলনের মধ্য দিয়ে যে শক্তির উত্থান হয়েছে, তারা কি আওয়ামী লীগের সমর্থক গোষ্ঠীর প্রতিনিধিত্বশীলতা তৈরি করতে পেরেছে? বা ধরেন যে ভারসাম্য আওয়ামী লীগের মাধ্যমে এই এনটি আওয়ামী লীগারদের মধ্যে দেশে একটা ভারসাম্য বিরাজমান থাকতো, সেটি তো তারা অল্টারনেটিভ তৈরি করতে পারেনি, সেই প্ল্যাটফর্ম করতে পারেনি। এইটি বোঝার মতো রাজনৈতিক দূরদর্শিতা, ধরেন আমি নুরুল কবিরের কথা যদি বলি, কিংবা ফরহাদ মাজারের কথা যদি বলি, তারা তো এক ধরনের রাজনৈতিক দার্শনিক, তাই না? তারাও বুঝবেন না এটা কি বিশ্বাসযোগ্য? না, তারা ঠিকই বুঝতে পারছেন, কিন্তু তারা তাদের রাজনীতির স্বার্থে তারা চান না যে আওয়ামী লীগ আর দেশে থাকুক। এখন আমি জানি না নুরুল কবিরের অবস্থান কি আওয়ামী লীগকে নিয়ে, আমি তিনি তো আওয়ামী লীগ, এটা আমরা সবাই কম বেশি জানি। তার মানে এই না তিনি ফ্যানাটিকদের সাপোর্টার, কিন্তু তিনি এন্টি আওয়ামী লীগ। আমি শুরুতেই সেজন্য বলেছি আওয়ামী লীগ এন্টি আওয়ামী লীগ, এই দুইটা বড় ধরনের মোটা দাগে ভাগ যদি করি। এরপরে এন্টি আওয়ামী লীগারদের ধরেন ইসলামিক ধারা আছে, ভারত বিরোধী ধারা আছে, তারপরে ধরেন বামপন্থী ধারা আছে, অনেক রকমের ফ্র্যাকশন আছে, বিএনপি আছে, রাইট? তো এদের সবাইকে আমি একটা প্ল্যাটফর্মে ধরেছি। তো সেই জায়গা থেকে নুরুল কবির একজন অ্যান্টি আওয়ামী লীগ, এটা আমরা সবাই কম বেশি তো জানি। আপনি জানেন না? আমি নুরুল কবির অ্যান্টি আওয়ামী লীগ, নুরুল কবির অ্যান্টি জামাত, রাইট রাইট, এবং মানে ক্ষেত্র বিশেষে সে অ্যান্টি বিএনপিও। কিন্তু সে যেটা মানে তার অবস্থানটা হচ্ছে, সে আওয়ামী লীগকে দল হিসেবে পছন্দ করে না, জামাতকে দল হিসেবে পছন্দ করে না। বিএনপির ব্যাপারে হয়তো সে কিছুটা নমনীয়, হয়তো বিএনপিকে সে তার কর্মকাণ্ড দেখে বিচার করে, আমি জানি না। কিন্তু ব্যাপার হচ্ছে যে আওয়ামী লীগকে ছাড়া বাংলাদেশের রাজনীতি হবে, এটা কি একটা স্বপ্ন বলতে পারেন এই অ্যান্টি আওয়ামী লীগ ক্যাম্পে, যে আমরা যদি সবাই ঐক্যবদ্ধ থাকি, তাহলে নির্বাচন করে যে ক্ষমতা আসবে, 5 বছর ভালোভাবে দেশ চললে মানুষ আওয়ামী লীগকে ভুলে যাবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, মানুষ তো সেভাবে রাজনৈতিক দল ভুলে না। যদি সেই রাজনৈতিক দল
আপনার তৃণমূল পর্যায়ে সংগঠিত থাকে, এবং আওয়ামী লীগ সেরকমই একটা পার্টি। আওয়ামী লীগ তো আর এলিট পার্টি না, মুসলিম লীগের মতো না। মুসলিম লীগের নেতৃত্ব সব ছিল জমিদার, তাদের সাথে তো জনগণের সেই সম্পর্ক ছিল না। কিন্তু আওয়ামী লীগ তো জমিদারদের দল না, আওয়ামী লীগ তো কৃষক মেহনতি মানুষের দল ছিল। কাজেই সেখানে বংশ পরম্পরায় লোকজন আওয়ামী লীগের সমর্থক হয়ে, দাদা করতো, বাবা করতো, ছেলে করছে, তার ছেলে করবে, এইভাবেই তো হয়ে আসে বাংলাদেশের রাজনীতি। এখন এইটা তো আশা করা যে আওয়ামী লীগ গায়েব হয়ে যাবে, এটা তো এক ধরনের স্বপ্নবিলাস, এবং এটা তারা কেন করছে না আমি জানি না। এটা হচ্ছে যে যারা যেই যুব সমাজ বা ছাত্র নেতারা জুলাই অভ্যুত্থান নেতৃত্ব দিয়েছিল গত বছর, তাদের একটা দাবি ছিল যে আওয়ামী লীগকে আর টিকতে দেওয়া যাবে না, আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া যাবে না। এখন তাদের তো সেই ধরনের রাজনৈতিক প্রজ্ঞা নেই, অভিজ্ঞতা নেই, প্রজ্ঞা নেই, কিছুই ছিল না। তারা একটা অসাধ্য সাধন করে ফেলেছে, তারা শেখ হাসিনাকে গদি থেকে টেনে নামিয়েছে, যেটা কেউ ধারণাই করতে পারেনি সম্ভব, তারা সেটা করেছে। তখন তাদের একটা অনেক অ্যাম্বিশন চলে এসছে, তারা কি করতে পারে। হ্যাঁ, আমরা যদি হাসিনাকে নামাতে পারি আমরা সবই পারি। তো তাদের মধ্যে একটা ছিল যে আওয়ামী লীগকে আর আমরা এই দেশে মাটিতে আসতে দিব না, এবং ইউনূস সাহেবও তাদেরকে সেই লাইনেই মানে কথা বলছেন যে আওয়ামী লীগ বলেন না, তিনি বলেন ফ্যাসিবাদ, ওটা বললে নাকি আর একটু বেটার হয় আর কি, জিনিসটা গ্রহণযোগ্য হয়। হ্যাঁ, কেউ চায় না যে ফ্যাসিবাদ কোনো দেশে আসুক। হ্যাঁ, সেজন্য উনি ফ্যাসিবাদ। জি, এখন মানে আওয়ামী লীগ ফ্যাসিবাদ ছিল কি ছিল না এ নিয়ে আমরা অনেকবার ইয়ে করেছি। আপনি বলেছেন আওয়ামী লীগ ফ্যাসিস্ট না, আওয়ামী লীগ আসলে একটা কর্তৃত্ববাদী দল, আমি ওটাতে এগ্রিড। কিন্তু আমি যেটা জানতে চাচ্ছি যে ধরেন আওয়ামী লীগ নাই, দৃশ্যত বাংলাদেশে আওয়ামী লীগের কোন রকম কোনো কর্মকাণ্ড নাই, তারা ওই দুই একটা মিছিল টিছিল করে আর কি। হ্যাঁ, এখন এই যে ভ্যাকুয়াম, শূন্যতা আওয়ামী লীগ ছাড়া, এই যে যারা ঐক্যবদ্ধভাবে আওয়ামী বিরোধী প্ল্যাটফর্ম তৈরি করেছে, তাদের মধ্যে তো শুভবুদ্ধি বোধ সম্পন্ন মানুষও আছে অনেকেই, রাইট, চিন্তাশীল মানুষও আছে। তো তারা কি এই পরিস্থিতিতে যখন উগ্রপন্থা, ডানপন্থার উত্থান একদম অবশ্যম্ভাবী আমরা দিব্য চোখে দেখতে পাচ্ছি, জাস্ট সময়ের ব্যাপার মাত্র, তো তারা কি আপনার মনে হয় যে তাদের অবস্থান কিছুটা হলেও বদলাতে পারেন? আমার মনে হয় আপনি যদি বিএনপির দিকে তাকান, বিএনপি নেতৃবৃন্দ যেসব কথাবার্তা বলে, আমার মনে হয় যে তারা পরিস্থিতির স্বার্থে যদি আওয়ামী লীগকে ফেরত আনতে হয় তারা তাতে আপত্তি জানাবে না। এমনকি আমি বলবো যে জামাতে ইসলামেও একটা চিন্তা ভাবনা থাকতে পারে যে ঠিক আছে, আওয়ামী লীগকে আমরা এই শর্তে ফিরতে দিতে পারি। আপনি যদি দেখেন নতুন দলগুলোর মধ্যে, আমি জানি না, এনসিপি একদমই চাইবে না আওয়ামী লীগ ফিরুক, গণ অধিকার পরিষদ হয়তো চাইবে না তারা ফিরুক, কিন্তু আবার যে এবি পার্টি যেটা ছিল এক সময় বলা হতো জামাতের বি টিম, কিন্তু এখন তারা মানে জামাতের বি টিম হতে মানে তারা চায় না যে কেউ তাদেরকে জামাতের বি টিম বলুক। তাদের কথাবার্তা শুনে মনে হয় যে হয়তো তারা আপত্তি নাও করতে পারে। সো আমার মতে যে বাংলাদেশের মানুষ যেহেতু এখনো চায় না যে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক বা আওয়ামী লীগ একদম দূর হয়ে যাক, তাহলে এই দলগুলো তাদের নিজেদের স্বার্থেই তাদের অবস্থান পরিবর্তন করতে পারে। কিন্তু ইউনূস সাহেব করছেন না, কারণ তিনি মনে করেন যে যেই যুব সমাজ বা যে যুব নেতারা তাকে, ছাত্র নেতারা তাকে ক্ষমতা বসিয়েছেন, তারা এখনো আওয়ামী লীগের প্রতি টোটালি অনড় অবস্থানে আছে, যে আওয়ামী লীগকে কোনো মতেই আবার দেশে রাজনীতি করতে দেওয়া হবে না। তো ওই অংশটা যতক্ষণ না নরম হচ্ছে, ইউনূসও ততক্ষণ নরম হবে না। কাজেই এখন কিন্তু ওই অংশটার প্রভাব কতটা আছে এখনো? প্রভাব আছে ইউনূসের উপর, এবং সেই মানুষের উপর, দেশের উপর, দেশের রাজনীতির উপর তো নাই। মানুষের উপর নাই, দেশের রাজনীতির উপর নাই, সেটা আমরা প্রতিনিয়ত দেখি। এবং মানে যখনই কোনো কর্মকাণ্ড হয়, এখন এনসিপি হয়ে গেছে যে মানে মিডিয়া তাদেরকে বিএনপির সমপর্যায়ে কাভারেজ দেয়, সেটা মিডিয়ার ডিসিশন, এটা তো আর বাস্তবতার প্রতিফলন না। তার খুব ইন্টারেস্টিং লাগে। দেখুন একদম আমার একটু পুরোনো আলোচনাটাতে ব্যাক করছে, আমি একটু ইলেকশনের দিকে যেতে চাচ্ছিলাম। এই মিডিয়া, আমরাই তো এদেরকে এই আক্রমণকারী, সন্ত্রাসী, জঙ্গি, ফ্যানাটিকদেরকে ছাত্র জনতা নাম দিয়ে প্রলেপ করেছে। প্রথম আলো ডেইলি স্টারও করেছে, আজও সব পত্রিকা দেখলাম তাদেরকে ছাত্র জনতা বলার চেষ্টা করছে। তো
এইভাবে করে মিডিয়া যে বিএনপি কে এনসিপি কে ভারসাম্য করার চেষ্টা করছে, মানে এখানে মিডিয়ারই দূরদর্শী, মিডিয়ার তো একটা দায়িত্বশীল ভূমিকা সাবির ভাই সবসময় আমরা দেখেছি। ধরেন আপনি তো দীর্ঘদিন ধরে আমার কত সিনিয়র, কিন্তু আমি আমার জীবনে যতটুকু দেখেছি যে আপনি সত্য প্রকাশ করতে হলেও আপনাকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হয়, তাই না? যে সত্য সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে সেটি আমরা প্রকাশ করতে পারি না, প্রচার করতে পারি না। কিন্তু এখন গণমাধ্যমগুলো যেভাবে করে এই সমস্ত উন্মাদনাকে প্রতিনিয়ত লাইভ কাভারেজ দেয়, যেভাবে কাভার করে, এটার মধ্যে কি কোনো দায়িত্বশীলতার পরিচয় দেখেন? এটা হয়ে গেছে এখন সামাজিক মাধ্যমের প্রভাব। এই যে লাইভ করছে টিভি চ্যানেলগুলো, সেটা কিন্তু তাদের টিভি চ্যানেলের জন্য করছে না, করছে তাদের ইউটিউব চ্যানেল, তাদের ফেসবুক পাতা, সেটার জন্য। এটা হচ্ছে দুটো লাইভ। পয়সার জন্য আপনি বলেন দুটো পয়সার জন্য। হ্যাঁ, হতে পারে। হ্যাঁ, পয়সা আলটিমেটলি তো এইসব, এগুলো তো প্রাইভেট কোম্পানি, তাদের তো পয়সা লাগবেই। পয়সা ছাড়া তো তারা চলতেই পারবে না, বন্ধ হয়ে যাবে। এটা তো আর সরকারি প্রতিষ্ঠান না যে পয়সা আয় না করলেও চলবে। সো তাদের পয়সার কথা অবশ্যই মাথায় রাখতে হবে। এবং কিন্তু সামাজিক মাধ্যম ওই কাজটাই করেছে। এখন সব ঘটনায়, যে কোনো ঘটনা হোক, যত ছোট হোক, যত খারাপ হোক, যত ভালো হোক, আপনি যদি লাইভ না করেন, আপনি নাই, আপনি আউট অফ সিঙ্ক। আপনাকে লাইভ করতেই হবে। এই যে আপনি লাইভ করছেন এখন, হ্যাঁ, কেন করছেন? হ্যাঁ, এটা সো এটা হয়ে গেছে। আমার চ্যানেলটা বাংলাদেশে শফিকুল আলমরা আর যারা বলছে যে তাদের আজকে মাটির নিচে গর্তে ঢুকে যেতে ইচ্ছা করছে, আমার চ্যানেলটা বাংলাদেশে দেখা অনেকখানি বন্ধ করে দিয়েছে। কি কি যেন কারিশমা করেছে যাতে করে খুব বেশি অ্যাভেলেবল না হয়। না, আমি যে ধরুন কালকে রাতে, আমি তো আছি ইংল্যান্ডে, সো আমি কিন্তু বাংলাদেশের একটা টিভি চ্যানেলে লাইভ কাভারেজ দেখে জানলাম যে কি হচ্ছে না হচ্ছে। যে শাহবাগের জনসভায় নাহিদ মাহফুজ আলম এরা কি বলছে, তারপরে প্রথম আলোর অফিসে কি হচ্ছে, ডেইলি স্টার অফিসে যে আগুন ধরিয়ে দিয়েছে, ওটা তো তাদের লাইভ শো থেকে দেখলাম। আবার 32 নম্বরে কি করছে, ওখানে যে ভাঙচুর হচ্ছে। কিন্তু ওই লাইভে আমি একটা জিনিস বুঝতে পারলাম যে রিপোর্টাররা লাইভ বিভিন্ন স্পটে গিয়ে লাইভ কাভারেজ দিচ্ছে, তাদের সেই ধরনের লাইভ কাভারেজ দেওয়ার মতো দক্ষতা নেই। তারা মানে হাস্য, কোনো সাংবাদিকতা না। এবং আরেকটা জিনিস হচ্ছে, বাংলাদেশে তো এখন খুবই অসহিষ্ণু পরিবেশ। সো আপনি যখন ওইরকম একটা মবের মধ্যে থেকে লাইভ করছেন, আপনি যদি বলেন, আপনি যদি ছাত্র জনতা না বলেন মব, আপনাকে পিটায় ওখান থেকে বের করে দিবে। 1 নম্বর, আপনার নিরাপত্তাকে আপনাকে মাথায় রাখতে হবে। 2 নম্বর হচ্ছে যে এরা দীর্ঘ সময় ধরে লাইভ করছে, কিন্তু ঠিক কিভাবে বর্ণনা দিব, কি ব্যাকগ্রাউন্ড দিব, সেটা কিন্তু, এবং তারা কিভাবে বলছে, এটা ট্রেনিং আমার মনে হয় তাদের নেই, এবং কিন্তু তারা করে যাচ্ছে। আর আমি দেখলাম যে 32 নম্বরে একটা মজার ঘটনা দেখলাম, যে যখন লাইভে গেল, ফিরে গেল যখন তার কাছে, এই রিপোর্টারের কাছে, রিপোর্টার বলছে যে এই ভাঙচুর চলছিল, সেখান থেকে একটা বিরতি নিচ্ছে তারা। বিরতির পর আবার ফিরে আসবে, কিন্তু ফিরে এসে কি করবে সেটা বলতে গিয়ে সে হয়তো বলতে যাচ্ছিল বিরতির পর ফিরে এসে আবার ভাঙচুর শুরু করবে, কিন্তু তার মাথায় হয়তো খেলেছে যে ভাঙচুর বলা ঠিক হবে না। কারণ তিনি বললেন যে বিরতির পর আবার তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাবেন। তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাচ্ছেন তারা ওই বিল্ডিংটা ভেঙে। সো বিল্ডিংটা ভাঙাটা কিন্তু বিষয় না, বিষয়টা হচ্ছে তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটছে, এবং এই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটানোর সময় তারা একটা বিরতিও নিয়েছেন। বিরতির পরে সরি, আমার ফোনটা বেজে উঠেছিল। এসে তারা আবার ওই বহিঃপ্রকাশ ঘটাবেন। এই যে ভাষা, এই ভাষা তো স্বাভাবিক ভাষা না। এই ভাষা আসল ঘটনা যেটা ঘটছে সেটাকেও ব্যাখ্যা করে না, এবং এটা আপনাকে করতে হচ্ছে, কারণ হয়তো এটা আপনার নিরাপত্তার কারণে, না হয় আপনার অফিস থেকে বলে দিয়েছে ভাই এটাকে কিন্তু ভাঙচুর বলা যাবে না, এটা হচ্ছে ক্ষোভের বহিঃপ্রকাশ। সবাই জানে, আমরা জানি যে ওসমান হাদির মৃত্যুর সাথে ওই 32 নম্বর বাড়ির কোনো সম্পর্ক নাই, কিন্তু তারপরে প্রতিটা ঘটনাকে দেখাতে হবে ওই মৃত্যুতে যে ক্ষোভ, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ। ডেইলি স্টার, প্রথম আলোর সাথে ওসমান হাদির মৃত্যুর কোনো সম্পর্ক নেই, কিন্তু সেটাকে ওই বয়ানটা ইউজ করা হচ্ছে যে ওসমান হাদির মৃত্যুতে খুব ক্ষিপ্ত হয়ে মানুষ গিয়ে এই 2 নিউজ পেপার অফিসে আক্রমণ করলো। কেন ভাই, এদের কি দোষ? ওসমান হাদির মৃত্যুর সাথে এদের কোনো সম্পর্কই নেই। এখন আমাকে বলুন, আজকে বিএনপি একটা জরুরি তাদের স্ট্যান্ডিং কমিটির বৈঠক করেছে, যেখানে তারেক রহমান উপস্থিত ছিলেন বলে মির্জা ফখরুল একটি ব্রিফিং এ জানিয়েছেন। তারেক রহমানের আগামী 25শে ডিসেম্বর বাংলাদেশে আসার কথা রয়েছে।
এরকম একটা উদ্ভূত পরিস্থিতিতে আপনার কি মনে হয় তিনি দেশে আসতে পারবেন? কি জানা আছে আপনার? এটা একটা বিরাট প্রশ্ন। আমি একজনের সাথে বাজি ধরেছি, বেশি টাকার না, ১,০০০ টাকার বাজি, যে আমি বলেছি যে তিনি দেশে আসবেন। নাকি ইউরো নাকি ডলার? বাংলাদেশি টাকা। আচ্ছা, খুবই অল্প, এটাই বাজি ধরা ঠিক হয় না। ইউরো বাজি ধরার মতো সামর্থ্য আমার নেই। তো না, বাজিটা হচ্ছে আমি বলেছি যে ২৫ তারিখে তিনি ফিরবেন। আর যার সাথে বাজি ধরছে উনি অ্যাডামেন্ট যে না, কিছু একটা ঘটবে যে কারণে তার ভিজিটটা হবে না। তো আমি ভাবলাম যে কি ঘটতে পারে। তারপরেই হলো হাদির শুটিং, তারপরেই হলো কালকের ঘটনা। তো আমি দেখছি যে কিছু একটা ঘটবে, এইটা অনেকেই হয়তো কেউ আশঙ্কা করছিল, কিন্তু আমি তো একজনের সাথেই কথা বলছিলাম। তো এরকম আরো অনেকে হয়তো সে একই ধরনের আশঙ্কা করছিল যে কিছু একটা ঘটবে, যে ঘটনার মধ্যে দিয়ে পরিস্থিতি খুব ঘোলাটে হয়ে যাবে এবং তারেক রহমান দেশে ফিরতে পারবেন না। তো এখন আমার মনে হচ্ছে যে পরিস্থিতি ওইদিকেই যাচ্ছে এবং আমি আমার বাজিটা হেরে গেলাম আর কি মনে হচ্ছে। হ্যাঁ, কারণ আজকে হচ্ছে ১৯ তারিখ, মানে এখানে ইংল্যান্ডে এখনো ১৯ তারিখ, বাংলাদেশে ২০ তারিখ হয়ে গেছে। আর তো বেশি দিন দেরি নেই, আর ৫ দিন। তো এই ৫ দিনে যদি পরিস্থিতি শান্ত না হয়, এবং শুধু শান্ত না, বিএনপিকে তো শিওর হতে হবে যে তারেক রহমান ল্যান্ড করার পর সে যে এয়ারপোর্ট থেকে তার বাসায় যাবে গুলশানে, এই পথে যেন কোনো অঘটন না ঘটে, নিরাপত্তা যাতে একেবারে 100% হয়, এই নিশ্চয়তা তাকে কে দেবে? এটা বিএনপিকে এই নিশ্চয়তা পেতে হবে, তারপরেই না তারা বলবে যে হ্যাঁ, সবকিছু ঠিকঠাক, তারেক রহমান দেশে আসতে পারেন। তো এটা তো বিএনপির মাথায় একটা বিরাট দুশ্চিন্তা হয়ে দাঁড়িয়েছে এখন। কালকে রাতে যা ঘটলো, হাদির শুটিং একটা, আর কালকে রাতে যা ঘটলো, ওটা তো আরো বিস্তৃত হয়ে গেল এই বিশৃঙ্খলা। আপনি সাইফুল আমিনকে নিশ্চয়ই চেনেন। সাইফুল আমিন আমার সাথে আজকে সকালবেলায় ছিলেন, তিনি বলছিলেন যে তারেক রহমান আসবেন না, যদি আসেনও তাহলে তিনি সঙ্গে সঙ্গে অ্যারেস্ট হয়ে যাবেন। তারেক রহমান? জি। কিন্তু তার বিরুদ্ধে তো কোনো মামলা চলমান নাই, সবই তো কষ্ট হয়ে গেছে। আপিল বিভাগে আছে। আপিল বিভাগে আছে, কিন্তু নিশ্চয়ই তিনি জামিন নিয়ে আছেন। আচ্ছা, মামলা দিতে তো দেরি লাগে না? হ্যাঁ, জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাবে, তারপরে দেখা যাবে যে একটা মামলা দিয়ে দেবে আনিস আলমগীরের মতো। ওই অমুক মামলায় আপনার নাম দেখা যাচ্ছে। রাইট, হ্যাঁ। সো এটা দিতে তো কোনো সমস্যা না। আরেকটি বিষয়, অনেকেই বলছেন যে এই হাদির মৃত্যুর ঘটনা, এমনকি হাদি গুলিবিদ্ধ হওয়া থেকে শুরু করে গতকাল যা ঘটলো, আগামীকাল যা ঘটতে যাচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে, সেই আশঙ্কাটা কি? আশঙ্কা হচ্ছে একটা তারা সেকেন্ড রিপাবলিক ঘোষণা করতে পারে, একটা বিপ্লবী সরকার হতে পারে, একটা ইসলামিক প্রজাতন্ত্র ঘোষণা দিতে পারে, মানে টোটাল কেওয়াস যাকে বলে। রাষ্ট্রপতি চুপ্পু বাতিল হয়ে যেতে পারেন, মানে সংবিধান খারিজ করে দিতে পারে তারা, এবং এর সঙ্গে সঙ্গে তো সেনাবাহিনীও খারিজ হয়ে যাবে, সব সাংবিধানিক পদ সবকিছু খারিজ হয়ে যাবে। এরকম কি টোটাল কোনো কেওয়াজ আপনি দেখতে পাচ্ছেন কিনা? কারণ হাদির জানাজাকে কেন্দ্র করে সারা বাংলাদেশ থেকে কিন্তু মানুষজনকে ঢাকায় আসতে বলা হয়েছে। এখন ব্যাপার হচ্ছে যে যদি বিপ্লবী সরকার গঠন করা হয়, তাহলে তো সবই ওলটপালট হয়ে যাবে। তখন প্রেসিডেন্ট বলে কিছু থাকবে না, তখন সংবিধান বলে কিছু থাকবে না। এখন এই বিপ্লবী সরকার ক্ষমতা কোত্থেকে আসে? কারণ এই সরকার ক্ষমতা কোত্থেকে আসে? রাষ্ট্রপতি তাদেরকে শপথ পড়িয়েছেন, তাদেরকে নিয়োগ দিয়েছেন। রাষ্ট্রপতি হচ্ছে তাদের আইনগত ভিত্তি, রাষ্ট্রপতি তাদেরকে নিয়োগ দিয়ে তাদেরকে শপথ পাঠ করেছেন। কিন্তু একটা বিপ্লবী সরকার তারা যদি ক্ষমতা দখল করে, কারণ এখন তো আর বিপ্লবী সরকার নেই, তাদেরকে ক্ষমতাটা, একটা সরকার ক্ষমতায় আছে, তাদেরকে মানে ক্ষমতা দখল করতে হবে। দখল করতে গেলে যে বর্তমানে যে ক্ষমতাসীন সরকার, তাদেরকে উৎখাত করতে হবে। এখন সেটা যদি সারা দেশ থেকে যদি ১০ লাখ লোক ঢাকা আসে, হয়তো ফিজিক্যালি সেটা করা সম্ভব, কারণ সেনাবাহিনী হয়তো ভাববে যে এত লোকের উপর তো গুলি করা যায় না, তাহলে তো মানে রক্তগঙ্গা বয়ে যাবে, কোনোভাবেই না। তখন তারা বঙ্গভবন ধ্বংস করতে পারবে, যমুনা দখল করতে পারবে। ইউনুসকে হয়তো বলবে যে এই প্লেনে উঠেন, আপনি ফ্রান্সে চলে যান, যে ফ্রান্স থেকে আসেন সেই ফ্রান্সে আপনি ফিরে যান, অনেক কিছু করতে পারে। কিন্তু তাদের ক্ষমতার উৎসটা হবে ব্রুটাল, ওই পিপল মানে পাওয়ার, মানে মানুষ রাস্তায় বসে থেকে তাদের ক্ষমতা এনশিওর করবে, এবং তাদের যেই আদেশ, সেই আদেশ সেনাবাহিনী এবং আমলাতন্ত্র এবং পুলিশ তাদেরকে মানতে হবে। এখন যদি তারা না মানে, তখন কি হবে? কারণ একটা বিপ্লবী সরকার যখন ক্ষমতা নেয়, তখন এই সব রাষ্ট্রযন্ত্র
তাদেরকে হয় মানতে হয়, না হয় তাদেরকে রিপ্লেস করতে হয় নতুন লোক দিয়ে, যেই লোকজন আসে সব আউট, তোমরা ভাবো এখানে আমাদের লোক বসবে। তো সেইটা করার ক্ষমতা কার আছে? এটা তো এনসিপির নেই, এটা তো ইনকিলাব মঞ্চর নেই, এটা হয়তো জামাতে ইসলামের আছে। হ্যাঁ, এবং আমলাতন্ত্রে, পুলিশে এবং সেনাবাহিনীতে এনাফ লোকের আনুগত্য আদায় করার ক্ষমতা হয়তো জামাতে ইসলামের আছে। কিন্তু জামাতে ইসলাম কি সেই ধরনের কোনো বিপ্লবী ইসলামী সরকার বসাতে চায় বিপ্লব করে? বর্তমান সরকার ইরানের মতো তারা তো চায়। ইরানে তো একটা বিশাল বিপ্লবের মধ্য দিয়ে আয়াতুল্লাহ খোমেনির আগমন হয়েছিল। বাংলাদেশে তো সেটা হচ্ছে না, সেটা হয়ে গেছে গত বছর, কিন্তু সেই বাস্তব আর নাই, ওই বাস্তব তারা মিস করেছে। তারা তো বলছে যে যেটি তারা 5ই আগস্ট করতে পারেনি, তারা এখন সেটি করবে। 5ই আগস্ট তাদের পক্ষে সারা শহর ছিল, শহরের মানুষ নেমে এসছে রাস্তায় তাদের পক্ষে। এইবার কি আসবে তাদের পক্ষে রাস্তার মানুষ? ধানমন্ডি, ক্যান্টনমেন্ট, মোহাম্মদপুর, শ্যামলী, এইসব এলাকার যেই মানে চতুর্দিকে, যদিও আমি দেখলাম যে নাহিদ ইসলাম বলছে যে আমরা জুলাই বিপ্লবের সময় যেই সব স্পটে আন্দোলন করেছি, উত্তরা, যাত্রাবাড়ি, সব জায়গায় আমরা আবার সেরকম করব। তো তারা একটা ওই পরিবেশ রিক্রিয়েট করার চেষ্টা করছে, কিন্তু রিক্রিয়েট করার জন্য যেই পাবলিক সাপোর্ট গত বছর ছিল সেটা কি এই বছর আছে? আমার তো মনে হয় না। তারা সেই পাবলিক সাপোর্ট তাদের নাই। কিন্তু আপনি যদি সাবির ভাই, আপনার 2013 সালের শাপলা চত্বরের কথা মনে আছে? কয়েক লাখ মানুষ শাপলা চত্বরে জমায়েত হয়েছিল। আপনি যেটি বললেন যে ধরেন যদি 10 লাখ মানুষ, তাদের তো সমর্থক 10 লাখ সারা দেশে আছেই, বিভিন্ন মাদ্রাসা থেকে যদি তারা ঢাকার উদ্দেশ্যে রওনা হয়, তো এরকম মাদ্রাসা বলেন, ইসলামিক গোষ্ঠী বলেন, তো 10 লাখ তাদের জন্য কোনো ব্যাপার না, 10 লাখ লোক তারা করতে পারে। তো আপনি সাধারণ সমর্থক গোষ্ঠী নাই বা পেলেন, কিন্তু 10 লাখও বাদ দেন, 5 লাখ মানুষও যদি এক জায়গায় সমবেত হয়, ইটস হিউজ। তাদেরকে কন্ট্রোল করবে কিভাবে? না, তাদেরকে আপনি হয়তো কন্ট্রোল করতে পারবেন না, কন্ট্রোল করতে চাইবেনও না। কন্ট্রোল করতে গেলেই আপনার, আপনি যে জনসমর্থনের কথা বলছেন, সেই জনসমর্থন কি তারা কেয়ার করে? কেয়ার তাদের করতে হবে, কারণ একদিন 2 দিন ওরা থাকবে ঢাকায়, কিন্তু তারপরে কি তারা কি স্থায়ীভাবে ঢাকায় বাসিন্দা হয়ে যাবে? এই 5 লাখ যে সারা দেশ থেকে আসবে। আমি বলছি 5ই আগস্ট যারা রাস্তায় নামলো, একদিকে তো যাত্রাবাড়ি, উত্তরা দিয়ে বাইরের থেকে লোক আসছিল, কিন্তু ঢাকার ভেতর থেকে হাজার হাজার লোক রাস্তায় নেমেছিল। যখন তারা টের পেল যে সেনাবাহিনী গুলি করবে না, এবং বিশেষ করে যখন তারা জানলো যে শেখ হাসিনা হয়তো চলে গেছে, তখন তারা সাহস নিয়ে রাস্তায় নামলো। কিন্তু এখন কি তারা নামবে সেইভাবে? আর সেইভাবে যদি না নামে, তাহলে তো যেই সরকার, যে বিপ্লবী সরকারের কথা বলছেন, তারা যদি ক্ষমতা নেয়, তাদের ক্ষমতা আমার মনে হয় ক্ষণস্থায়ী হবে, এটা দীর্ঘস্থায়ী হবে না। এটা কিউবার বিপ্লব বা ইরানের বিপ্লব বা অন্য কোনো বিপ্লবের মতো হবে না। সাবির ভাই, আপনি আপনি নিশ্চয় মনে আছে আপনার যে এই সরকার ক্ষমতায় আসার পরপরই, আমি সরি একটু সময় নিচ্ছি, শেষ করে দিব খুব দ্রুত। এই সরকার ক্ষমতায় আসার পরপরই তারা গৃহযুদ্ধের কথা বলেছিল। এই সেদিনও মাহফুজ আলম গৃহযুদ্ধের কথা বলেছে। প্রধান উপদেষ্টা কথায় কথায় বলেন যে আমরা একটা যুদ্ধ অবস্থার মধ্যে আছি। আপনার কি মনে হয় এই গৃহযুদ্ধের একেবারে চূড়ান্ত পর্বে আমরা পৌঁছে গেছি? না, বাংলাদেশে এখনো গৃহযুদ্ধের পর্যায়ে পৌঁছায়। তবে এই যে আমরা যুদ্ধ করছি, আমরা যুদ্ধ অবস্থায় আছি, এগুলো হচ্ছে কথার কথা। যেমন যেই লোক দুবাই বসে কাজ করে, চাকরি করে, পরিবারের কাছে কিছু টাকা পাঠায় পরিবারের জন্য, তাকেও বলা হয় যোদ্ধা, রেমিটেন্স যোদ্ধা।